শরীর খারাপ। শরীর খারাপ, ভোট দেন তো? হ্যাঁ, বুঝলি। ঠিক আছে, তা আপনি তো দয়া করে আমার আশীর্বাদ করবেন তো? হ্যাঁ, হ্যাঁ, এত বছর তো দিয়েছেন যাদেরকে, তারা তো ঠিক করবে ভগবান জানে। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আমরা চেষ্টা করবো। কি বলবো বলুন? মানে আপনার বাড়ির জন্য আপনি দরখাস্ত করেছিলেন? দরখাস্ত করিনি, মুখে মৌখিক বলেছেন? হ্যাঁ, হ্যাঁ। কাকে বলেছেন? আমাদের কাউন্সিলরকে। কিন্তু হয়নি। হয়নি। আপনি চান তো এখন? অবশ্যই। কারণ আপনি যে ভেঙে কোনদিন পড়বে ঘাড়ে, তার ঠিক আছে, সব পাস। সব পাস, দেখুন। এই যে এটা কত নম্বর ওয়ার্ড? এইটা হচ্ছে 1 নম্বর ঝিলের পার্বত। ওয়ার্ড নম্বর কত? কাউন্সিলর কে? কাউন্সিলর সঞ্জীব বাবু। আচ্ছা, যাই হোক, বলতে চাচ্ছি যে কত নম্বর ওয়ার্ড জানেন? 29। 1 নম্বর ওরকমই হবে মনে হয়, 28 হবে হয়তো। আচ্ছা, যাই হোক, ওয়ার্ড নাম্বার আপনার মনে নেই। হ্যাঁ, বলছি যে বাড়ির জন্য দরকার বলেছেন কিন্তু পাননি। না। আচ্ছা, কিন্তু আপনার হকের প্রাপ্য আমি তার পাওয়ার তো উচিত, কারণ এই অবস্থা থাকা। এছাড়াও এমনি আপনার খাওয়ার জল আছে? হ্যাঁ, হ্যাঁ। না, খাওয়ার জলটা নেই, আমি জল কিনে খাই। এই যে হ্যাঁ মা, এটার জন্যই তো নেমেছি। তা আমি যেতে খাওয়ার জল বাড়িতে বাড়িতে দেবো, এটা চান? অবশ্যই। তা আপনার আশীর্বাদ পাবো? 100 বার। এই নাম দেখে মা একটা ভোট দেবেন? হ্যাঁ, নাম দেখে, সিম্বল তো নেই, বড় বড় সিম্বল নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভোট না দেন তবু ওই পাশে আছি, ফোন নম্বর আছে, যাতে বাড়ি পান তার জন্য ব্যবস্থা করছি। করবেন তো? থ্যাংক ইউ। যদি ভালো লাগে মা, একটু আশীর্বাদ করবেন। জল আলো তো পাচ্ছেন, খাওয়ার জল কি আছে? হ্যাঁ, খাওয়ার জল। খাওয়ার জল কোথা থেকে? মিউনিসিপ্যালিটি দিচ্ছে? আমার অ্যাকোয়াগার্ড। অ্যাকোয়াগার্ড, মিউনিসিপ্যালিটি জল অ্যাকোয়াগার্ড হয় ভালো মতো? আবার কজন থাকেন? নাম কি আপনার? কি নাম? আচ্ছা, বার্ধক্য ভাতা পান? বার্ধক্য ভাতা পাই তো, এই মাসে তো এখন ওরে ঢুকেনি, মাস শেষ হয়ে গেল। কবে থেকে পাচ্ছেন? কবে থেকে? এটা মেয়ের আচ্ছা, এটা মেয়ের ঘর। জামাই কি করে? জামাই জামাই এখানে থাকে। জামাই এখানকার ভোটার? হ্যাঁ, আচ্ছা, এই আপনার তো একটা পাকা বাড়ি হওয়া উচিত ছিল, বলেছেন? বলেছি। ডায়েরি কাকে বলেছেন? এনাদেরকে কিছু বলবেন যে বাড়িটা কেন পেলো না, যাতে বাড়িটা হয়? চান আপনি সাহায্য করবেন ওনারা খবরটা পৌঁছে দিতে, যাতে বাড়িটা হয়? নেই তো এখন, কি বলবো? আপনি বাড়ি কি চান? চাই তো, এখন মেয়ে না আসলে হবে না। আচ্ছা, মেয়ের জন্য না, বাড়ি আপনি কি চান পাকা বাড়ি একটা হোক? কারণ এই ধর্মের বাড়িতে তো চোখে লাগছে, কলকাতা শহর এটা। হ্যাঁ, কতদিন ধরে এরকম আছেন? এ আছে অনেক দিন। শুরু থেকেই? হ্যাঁ। মানে 50 বছর ধরে? ও অনেক কিছু করেছে, ফটো ফটো তুলেছে, কিচ্ছুই হয়নি। হয়নি? না। মানে দেয়নি এক কথায়? কি টাকা পয়সা চেয়েছিল? হ্যাঁ? টাকা পয়সা চেয়েছিল? না। যাক বাবা, এটা তো বাঁচা গেল। তো আপনি তো ভোট দিতে যান, হ্যাঁ, তো একবার আমাকে একটু আশীর্বাদ করবেন? নারায়ণ দাস, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। ভালো লাগলে একটা সমর্থন দেবেন, ভোট দেবেন। আর যদি ভালো নাও লাগে, ভোট যদি নাও দেন, আমি পাশে আছি, যদি কোনো সমস্যা হয় যোগাযোগ রাখবেন। আমাদের তো বিষয়টা হ্যাঁ, এই যে বলো না, কমপ্লেক্সে যারা আছে না, এদেরকে বলতে হয় না, আপনাদেরকে বলতে হয় না কাকে দিলে হবে। এক্স্যাক্টলি, যাদের ভোটে জিতছে এতক্ষণ, যাদের ভোটে জেতে, তারা জানে কোথায় গিমিক্স আছে। সেজন্য আপনাকে সেই পয়েন্টগুলোকে ধরে ধরে বলতে হবে। দিদিভাই, একটা কথা বলবো? আমি হিসেব করে দেখেছি, গত 15 বছরে 1000 থেকে 1500 কোটি টাকার ফান্ড এসছে, সরকারি ফান্ড। 5টা পঞ্চায়েত রয়েছে, এবং এখানে আমাদের এলাকা উত্তরের মধ্যে 17খানা ওয়ার্ড রয়েছে। তো সব মিলিয়ে আমি সেই নাজিরাবাদেও আমি গেছি, রাস্তায় একটু কিছু হয়নি, কাঁচা রাস্তা, একদম। তুলে যেতে পারছে না। তাহলে এই টাকাগুলো গেল কোথায়? এক্স্যাক্টলি, এবার এটা আপনাকে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে আমাদের সরকার আছে, সবই আছে, আমাদের প্রয়োজনীয়তা আছে। এই যে রাস্তাঘাট, এই অবস্থা, শুধু ভোটের সময়তেই কাজ হবে, তারপরে সবার হবে না। শুধু রাস্তাঘাট না, আসলে সামাজিক অবক্ষয় ঘটে গেছে বাঙালিয়ানা। শুধু দিদিভাই একটা কথা বলি, সব দুর্নীতি আমার ক্যান্সারে ধরেছে। আর ওই ক্যান্সারে দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। ওইটা বিশ্বাস করুন, আমি সাহস নিয়ে আমি বাড়িতে আজকেও বললাম, একদম আপনি- যদি বাড়িতে ফিরি হ্যাঁ। তাহলে মানুষের আশীর্বাদ নিয়ে ফিরবো। আর যদি রাস্তায় খরচ হয়ে যায়, তাহলে মনে করবে দুর্নীতির জন্য আমার রক্ত যাচ্ছে। থ্যাংক ইউ। আপনাদের শুভকামনা অবশ্যই রইলো, বদলটা সত্যিই দরকার। Thank you. বদলটা খুব। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ভাস্কর। আমরা চলে এসেছি সোনারপুর
উত্তরে আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটের দামামা বেজে গেছে এবং প্রত্যেক প্রার্থী কিন্তু তাদের যোগ্যতা প্রমাণ করার আপ্রাণ প্রচেষ্টায় রয়েছে। আমরা আছি সোনারপুর উত্তরে এবং সোনারপুর উত্তরের এবারের নির্দল প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রীযুক্ত নারায়ণ দাস মহাশয় আছেন। আসুন নারায়ণ দাস সাথে কথা বলে নিই। একদমই নির্দল থেকে তিনি দাঁড়াচ্ছেন, তিনি নিজে একজন আইনজীবী, আইনের মানুষ, এবং তিনি কি বলেন সোনারপুরের যে কাজ কিরকম কি হয়েছে, বিশেষ করে সোনারপুর মানে কিন্তু শুধুমাত্র শহরাঞ্চল নয়, তার সাথে কিন্তু গ্রাম পঞ্চায়েতও আছে। মানে একাধারে যেমন মিউনিসিপ্যালিটি আছে আর একদিকে গ্রাম পঞ্চায়েত। শহরের মানুষকেও যেমন দেখতে হবে, সেরকম দুস্থ গ্রামের মানুষকেও দেখতে হবে। আসুন নারায়ণ দার সাথে কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। আপনার অঞ্চলে একদিকে যেমন গ্রাম পঞ্চায়েত আছে আর একদিকে শহরাঞ্চল আছে, মিউনিসিপ্যালিটি এরিয়া আছে, হাই রাইজ আছে। মানে একদিকে ধনী আর একদিকে দরিদ্র সংমিশ্রণ। কিভাবে আপনি দেখবেন কতটা কাজ হয়েছে এতদিনে, কি দেখছেন? ঠিকই বলেছেন। এই এলাকা যেমন কর্পোরেশনের পাশে, একেবারে মেট্রো সিটির পাশে, তেমনই প্রত্যন্ত গ্রামেরও পাশে। এই এলাকার মধ্যে যেমন অসংখ্য কোটিপতি রয়েছেন যারা রাজকীয় জীবন উপভোগ করেন, অনেক মেধাবী মানুষ রয়েছেন, একই সঙ্গে এই এলাকায় প্রচুর গরিব মানুষ, প্রায় 35% মহিলা মানুষ, সর্বস্তরের মানুষ রয়েছেন যারা মূলত তপশিলি সম্প্রদায়, SC/ST বেশি, এবং তারা BPL তালিকাভুক্ত। শুনলে অবাক হয়ে যাবেন, তারা এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করেন। আমি নিজে, আপনারা তো কোথাও কোথাও গেছিলেনও, আমি নিজে গিয়ে দেখেছি যে সেখানে এই ভারত স্বাধীন হওয়ার পরবর্তী মুহূর্ত থেকে যত সরকার এসেছে আজকের দিন পর্যন্ত আপ টু ডেট, সেখানে ড্রেনের ব্যবস্থা নেই, সেখানে পানীয় জল নেই। আমি এটা প্রতিদিন সবার কাছেই বলছি। সেখানে কি বলে, রাস্তা নেই, এখনো মাটির রাস্তা, এখনো ড্রেন নেই, এখনো পানীয় জল নেই, এখনো উপযুক্ত স্কুল নেই। মানে 180টার উপর প্রাইমারি স্কুল রয়েছে, 30 থেকে 40টা হাই স্কুল রয়েছে। এখানে অধিকাংশই গরিব ঘরের বাচ্চারা পড়াশোনা করে, তাদের সেই পড়ার পরিকাঠামো একেবারে নিম্নমানের। এখানে চিন্তা করলে আমি দেখেছি হিসেব করে যে টোটাল রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে 35খানা ওয়ার্ড রয়েছে, তার মধ্যে আমার এই উত্তর সাইডে রয়েছে 17খানা ওয়ার্ড, এবং টোটাল যে পঞ্চায়েত রয়েছে সেটা 5টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, একটি পঞ্চায়েত সমিতি সহ 2টি থানা রয়েছে। সার্বিকভাবে এলাকা জুড়ে এত বিপুল সংখ্যক মানুষ, 5 লক্ষ মানুষ, 3.5-4 লক্ষের উপরে ভোটার। তাহলে সেখানে এই মানুষগুলোর জন্য বিগত 15 বছরে আমি অনেক ডেটা কেটে খুব কম করে বলছি, মানে আমার কথা যে একেবারে পূর্ণ সত্য সেটা প্রত্যেকে মিলিয়ে নিতে পারবেন, প্রায় 1000 থেকে 1500 কোটি টাকা কেন্দ্রীয়, রাজ্য এবং বিভিন্ন প্রকল্প থেকে আসা জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে। বিগত 15 বছরে 1 থেকে 1500 কোটি টাকা, আমি রিপিট করছি, গণতন্ত্রের উন্নয়নের জন্য, প্রত্যেকটা মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে। সেখানে গিয়ে দেখতে হচ্ছে রাস্তাই হয়নি। এই মিউনিসিপ্যালিটি মেট্রোর কাছে বস্তিগুলো বা বিভিন্ন জায়গায় বস্তিগুলো যেখানে রয়েছে, সেখানে তো এখনো তাঁবু দিয়ে রয়েছে, দরমার ঘর রয়েছে, সেখানে লাইট নেই, সেখানে খাওয়ার মানে লাইট তো নেই, তারপরে সরকারি আবাস যোজনার বাড়ি নেই। অথচ বহু জায়গায় আছে যাদের বাড়ি, এটা নতুন করে বলার কিছু নয়, যাদের বাড়ি আছে পাকা, যে তৃণমূলের বা বড় নেতা বা দেখা গেল ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট, তার সামর্থ্য আছে, তার কিন্তু বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তাই কিন্তু বাড়ি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমি নিজেও জানি। তো ঘটনা হলো যে পরিষেবা যদি পক্ষপাতমূলক হয়, যেটা বামপন্থী আমলেই হতো, যে বিশেষ ঘরে ঘরে নোট দিয়ে বা বিশেষ সুপারিশের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষই সুযোগ পেত। তৃণমূল যারা এসেছে তারা তো মূলত বামপন্থী থেকেই আসা অধিকাংশ লোক, যারা সবাই খারাপ নন, নেতৃত্বগুলো কিন্তু দাগি লোক অধিকাংশই। আমি ব্যক্তিগতভাবে সবাইকে খারাপ বলছি না, অনেক সজ্জন মানুষ আছেন, তারা নীরব, তারা কাজ করতে পারছে না, গুমড়ে গুমড়ে কাঁদছে, তারা যখনই প্রতিবাদ করেছে তাদেরকে সরিয়ে দিয়েছে। আমি দুটো প্রশ্ন করব,
1 থেকে 1,500 কোটি টাকা 15 বছর সময়, চারটিখানি ছেলে খেলার কথা নয়। আমি তো বলছি 15 বছর আমি সময় পেলে সোনারপুরকে সোনায় মুড়ে দেবো। 1 থেকে 1,500 কোটি টাকা ঢেলে দিলে যে মানুষের উন্নয়ন চোখে দেখার মতো হয়, সেখানে ওই জনসভা করে ভাড়া করে লোক নিয়ে এসে এখান থেকে ওখান থেকে পদাধিকারীকে নিয়ে এসে অটোওয়ালাদেরকে জোর করে মানে অটো রুট থেকে তুলে নিয়ে এসে এখান থেকে ওখান থেকে লোক নিয়ে এসে জমায়েত করতে হয় না। আজকে 15 বছরে পাড়ায় পাড়ায় গিয়ে দেখুন যে আমাদের সম্মানীয় বিধায়িকা 15 বছরে 15 সেকেন্ডের জন্য একটা বাড়িতে যাননি। সেই বাড়ির মানুষটি, বাচ্চারা বলছে যে স্কুলে যেতে পারে না, জলে ডুবে থাকে, হাঁটুর উপরে জল, ড্রেন নেই, পানীয় জল নেই। আমি বুঝতে পারি না সম্মানীয় বিধায়িকার মাথায় এগুলো আর কেউ তোলেননি কেন, বা তিনি এই বিষয়গুলি ঠান্ডা করে বসে চিন্তা করেননি কেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী 15 বছরের মধ্যে সোনারপুর থেকে দারিদ্রতা চরমভাবে যেভাবে মাথা তুলে আছে সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো, অর্থাৎ দারিদ্রতা দূরীকরণে এবং দুর্নীতি দূরীকরণে 100% সততা এবং দ্রুততার সঙ্গে কাজ করব। এবং এই পরিষেবা সর্বস্তরের মানুষ পাবে। কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, বা কে আমাকে সমর্থন দিল, সেটা ইস্যু নয়। ইস্যু হলো এই, যোগ্য মানুষরা থাকলে সকলকেই তারা ভালোবাসেন। আমি মনে করি সেই যোগ্যতা আমার ভেতরে আছে। আমি চাইবো এলাকায় বহু মানুষ, মায়েরা বলছেন বার্ধক্য ভাতা পায়নি, গ্যাসের কালোবাজারি চলছে, গ্যাসে কি হচ্ছে, গ্যাসগুলোকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে, গ্যাস ডেলিভারি দেওয়া হচ্ছে না। আমি গেছি ওখানে প্রচারে, বলছে যে আমার ডিসি নম্বর এসে গেছে। তো ডিসি নম্বর এসে যাওয়া মানে তো গ্যাসটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাহলে সেটা তার কাছে এলো না কেন? এই জবাব দেওয়ার রাস্তা কোথায়? একটা সাধারণ নাগরিক কত অসহায় যে তার কাছে গ্যাস ডেলিভারি হয়ে গেছে দেখাচ্ছে, মেসেজ এসছে, অথচ তার বাড়িতে যাচ্ছে না। তাহলে কি গ্যাসটা কালোবাজারি হচ্ছে। এবার দেখবেন খেয়াল করে প্রত্যেকটা স্কুল, প্রাইমারি, গ্যাস যা কিছু আছে, ক্লাব শুধু নয়, সব কিছু দেখবেন একটা বিশেষ সম্প্রদায় বা বিশেষ দলের প্রতিনিধিদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কেন? যোগ্য মানুষ নেই কেন? নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে পারে না। উন্নয়ন এক শ্রেণীর হবে কেন? আমি প্রশ্ন তুলবো, ম্যালেরিয়া, ডেঙ্গু প্রতি বছরে এখানে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়। তাহলে শুধুমাত্র এসে খবর নেওয়া ডেঙ্গু হলো কিনা বা একটু কোনো রকম ভাবে বিষ স্প্রে করে দিয়ে গেলাম, এটা নয়। সমাধান তো পার্মানেন্ট হওয়া দরকার। রাস্তার জন্য, জল নিকাশি ব্যবস্থার জন্য, পানীয় জলের জন্য কি করেছেন? কিচ্ছু করেননি। কয়েকটা পাইপ দেখেছি খুঁড়ে খুঁড়ে রেখেছে, এই আসছে এই আসছে এই আসছে, এক কথা শুনছি। আমি আবার বলছি, অনেক হয়েছে, আপনারা প্রশ্ন করুন, কাউকে কিচ্ছু বলতে হবে না, নীরবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। এবার বলুন যে অনেক বড় বড় সিম্বল নিয়ে অনেক বড় বড় ব্যক্তি এসেছেন, অনেক সততার এবং অনেক রকম ভাষণ শুনেছি। এখন আমরা নিজেরাই ঠিক করব, যোগ্য মানুষ বিচার করব। সিম্বল নয়, ব্যক্তি দেখে দেবো, ব্যক্তির ব্যক্তিগত যোগ্যতা দেখে দেবো, তার গ্রহণযোগ্যতা দেখে দেবো। যে সত্যিকারে মানুষের বন্ধু হতে চায়, মানুষের সেবা করতে চায়, দেশকে ভালো এগিয়ে নিয়ে যেতে চায়, এমন মানুষকে দেবো। আমি মনে করি না যে এলাকায় ডবল ইঞ্জিন লাগিয়ে দিলে বিশাল কিছু হবে। কোথা থেকে হবে? আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি আনা, বাঙালি বুঝতে পারে। আমি একটা তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ। আমি জানি ডক্টর বি.আর. আম্বেদকর জানতেন যে অত্যাচার কাকে বলে, শ্রেণী বিভাজন কাকে বলে। কিন্তু তিনি যখন সংবিধান লিখে গেলেন তখন তিনি কখনো কোনো সম্প্রদায়ের প্রতি ঘৃণা প্রকাশ করেননি। বলেছেন যে কোনো রকম বর্ণ বৈষম্য চলবে না। সংবিধানের 17 অনুচ্ছেদ কিন্তু সেটা নিশ্চিত করে। তাই আমি ঠিক করব যে একদম নিশ্চিতভাবে জনগণের রায় মেনে, জনগণের কথা মেনে, জনগণের দাবি মেনে কোনো ভেদাভেদ হবে না, কোনো বৈষম্য হবে না। একদিকে আপনি কোটিপতিদের জন্য বিলাসবহুল পরিষেবা দেবেন, অন্যদিকে গ্রামের অসহায় মানুষগুলো যাদের ভোটে আপনি জিতবেন বা যাদেরকে হয়তো ভোট কেন্দ্রে আসতেও দেন না। আরেকটি কথা আপনাদের বলে দিই, অনেক মানুষ আমাকে জানতে চেয়েছেন, বাবা আমি তো অসুস্থ, আমি তো বিকলাঙ্গ হয়ে আছি, আমার তো কোমরে ব্যথা, আমি তো হাত পা কাঁপে, তো আমার কাছে কি নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আসবেন? আমি তো ভোটটা দিতে চাই তোমাকে। আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যম দিয়ে বলছি, অবিলম্বে আপনারা বাড়িতে বাড়িতে লোক পাঠান, যাদের বয়স 60 ঊর্ধ্ব, যারা শারীরিকভাবে অসুস্থ, তাদেরও ভোট দেওয়ার অধিকার আছে। সেই প্রক্রিয়াটা নিশ্চিত করুন। এবং আরেকটি বার্তা দেব, যে ভোট লুট করে ভোট সন্ত্রাস করার যে অপসংস্কৃতি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি মাথা জুড়ে আছে। কারণ ওই যে হাজার হাজার কোটি টাকা লুট করে তো গুন্ডা বাহিনী পোষা হচ্ছে না, যারা ভোট দখল করে।
তারাও কিন্তু অসহায়, তারা না জেনে করছে সামান্য একটু পয়সা পাওয়ার প্রলোভনে থেকে। কিন্তু তাদেরকেও আমি বলতে চাই, যারা আপনারা অন্যের হয়ে ভোট লুট করতে চান, ভাই আপনিও কারো না কারো বাড়ির সন্তান, আপনিও আমার ভাই, আপনিও আমার অভিভাবক তুল্য, আপনি আমাকেও সঙ্গ দিন, ভোট লুট করতে যাবেন না। আমি আপনার অধিকার যাতে লুট না হয় সেটা পাহারা দেব, এবং নিশ্চিত করে বলছি যদি আপনি যোগ্য মানুষ হন, শিক্ষিত হন, বা যে কাজে আপনি দক্ষ হন সে কাজে সাহায্য করব, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে কোনো প্রতারণা নয়, আপনাদের সম্মানের সঙ্গে স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করব, এবং সকলে যাতে নাগরিক পরিষেবা পায়। একটা সত্যি কথা বলতে কি, যেটা মানে একটা মানুষ শ্রেণীই পাবে, কেন লুট হবে? 1,000 কোটি টাকার ছেলে খেলা, 1,000 কোটি টাকা থাকার পরেও 80 বছর ধরে জল নেই। একটা পাড়া বলুক যে পাড়াটা একটা ছোট্ট ওয়ার্ড নয়, 10টা পাড়া বলুক যে আমি 10টা ফ্যামিলিকে পানীয় জল দিচ্ছি, যারা ফিল্টার করেও খেতে পারে। ফিল্টার করে খাওয়া যায় না, গুণগত মান এত খারাপ, ফিল্টার ফেলে দিতে হয় 1 সপ্তাহের মধ্যে। তাহলে এই করুণ অবস্থার সংস্কার হওয়া উচিত কি উচিত নয়, আমি শুধু এই প্রশ্ন তুলে দেব।